Assalamu alaikum, dear viewers. How are you? Good evening to everyone. I think you are doing very well, Alhamdulillah. Hopefully, you all are happy. But today, the countrymen of Bangladesh are very much upset of this accident that occurred some time ago. তো আপনারা মনে হয় সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর টিউটোরিয়ালের সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভ সন্ধ্যা এবং সালাম জানাচ্ছি। আপনারা আমাদের ক্লাসগুলো করতেছেন, প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করতেছেন। নিঃসন্দেহে এটা আপনাদের এবং আমাদের দুইজনের জন্যই অনেক ভালো লাগার। তবে এই ভালো লাগাটা পরিপূর্ণতা পাবে যখন আপনারা ভালো একটা ক্যারিয়ারে যাবেন। তখন আপনার জন্য যেরকম ভালো লাগবে, আবার আমার জন্য সেরকম ভালো লাগবে যে না, আমার হার্ড ওয়ার্কটা বা আমার পরিশ্রমটা কাজে লেগেছে। তো আমরা এখন ক্লাস শুরু করব। আজকে ইংরেজি সুন্দর একটা ক্লাস করব। আর আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো সলভ করতেছি। আজকে আমরা 17তম নিবন্ধনের 17তম NTRCA কলেজ পর্যায় কলেজ সেকশন ইংলিশটা আমরা সমাধান করব। ইংলিশের যে পার্টটা আছে, ইংলিশের পার্টটা আজকে কি করব, সমাধান করব। আজকে 17তম নিবন্ধনের কলেজ পর্যায়ের ইংরেজি প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। একদম 25টা প্রশ্নই আমরা সমাধান করব, কোনো অসুবিধা নাই। তো আপনারা যারা আছেন সবাইকে আমি ভিডিও শুরু করার আগে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যারা আসছেন তারা সবাই একটু আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কমেন্ট করবেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। প্লিজ মেক এ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স বাই রাইটিং লাউড অ্যান্ড ক্লিয়ার। তো লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু লিখে কমেন্ট করেন। আমরা ক্লাসটা শুরু করি, দ্রুত শুরু করব। অনেক প্রশ্ন সলভ করব, যেহেতু আমরা এক্সট্রা কথা বলবো না। আর এক্সট্রা কথা সাধারণত কমই বলা হয়। অনেকগুলো প্রশ্ন সলভ করতে হলে এটার ব্যাখ্যা দেওয়া বা পাশাপাশি কিছু কথাবার্তা বলা ছাড়া আসলে এক্সট্রা কথা আমরা কম বলি। আর এক্সট্রা কথা বলতে এখানে এক্সট্রা কথা কখনোই হয় না। শিক্ষকরা যখন কথা বলেন, সেটা আপনারা অনলাইন হোক আর অফলাইন হোক, যখন আপনি শিক্ষকদের কথা শুনবেন তখন বিভিন্ন গ্রাউন্ডে তারা বিভিন্ন কথা বলে থাকেন। আর সব থেকে বড় বিষয় হলো যে স্যার আপনাকে যে কথাটা বলতেছে, অফকোর্স দেয়ার আর এ লজিক বিহাইন্ড দ্য কথা। ওই কথার পিছনে একটা কি আছে, লজিক আছে, যার কারণে সে আপনাকে এই কথাটা বলতেছে। তো লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা জানান এবং আপনারা একটু শেয়ার করে দেন। সবাই ভিডিওটা কি করবেন, শেয়ার করে দিবেন। শাহনিস আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বাগেরহাট থেকে। হ্যাঁ, তো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর একটু শেয়ার করে দিবেন। আমরা ক্লাসে চলে যাই। তো আজকে আমরা সমাধান করছি কোন অংশ, আপনাদের সবাইকে আবারও বলে দিই। আজকে 17তম NTRCA কলেজ সেকশনের ইংলিশ পার্টটা সমাধান করব। একদম 25 কোশ্চেন উইল বি সলভ টুডে উইথ বিউটিফুল এক্সপ্লানেশন। তো সবাই আপনার লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে অনেকেই কমেন্ট করে দিয়েছেন। পাইকগাছা খুলনা থেকে দেখছি স্যার, ওসমান গনি ভাই, আব্দুল কাদির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন একটু জানান। আমরা ক্লাসে চলে যাই। আমরা কথা কম বলে এখন কি করব, ক্লাসে চলে যাব। তবে আপনারা একটু শেয়ার করে দেন। মিষ্টি আপু পটুয়াখালী থেকে দেখছে, আনামুল্লাহ, ফয়সাল, সাদিক আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাউড অ্যান্ড ক্লিয়ার, হ্যাঁ একটু শেয়ার করে দেন প্লিজ, একটু শেয়ার করে দেন। আমরা ক্লাস করতে করতে কথা বলবো, ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন, আমরা চলে যাই স্লাইডের প্রথম প্রশ্ন। এই যে দেখেন এখানে লেখা আছে যে কি লেখা আছে, আই নো ইউ, চুজ দ্য কমপ্লেক্স ফর্ম। এটা 17তম বেসরকারি কলেজ নিবন্ধন, বেসরকারি পর্যায় কলেজ নিবন্ধন পরীক্ষা 2022। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম, 2022 সালে 17তম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটা হয়েছে তার কলেজ পর্যায়ের প্রশ্ন। তো আপনারা সবাই উত্তর করে দেন যে এই সেন্টেন্সটা আছে সিম্পলে। এটা কিসে আছে? সিম্পলে আছে। তো এই সিম্পল সেন্টেন্সটাকে আপনার কি করতে হবে, কমপ্লেক্স। তো আপনারা সবাই কমপ্লেক্স সেন্টেন্সে এখানে কোনটা উত্তর হবে সবাই বলে দেন। আমি এই কমপ্লেক্স সেন্টেন্স নিয়েও আপনাদেরকে বলে দেব যে কমপ্লেক্স সেন্টেন্সের আসলে ফিচার হচ্ছে
যে একাধিক ফাইনাইট ভার্ব, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, আর কি থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। ঠিক আছে, তো একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য। তো দেখি কারা কি উত্তর করছেন। রিজওয়ান আলী ভাই, হাসিবুল শিকদার, শাইনি ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেঘবালিকা আপু, নুরুজ্জামান নূর ভাই, আমি নুরুজ্জামান ভাই, বা মাশাআল্লাহ নুরুজ্জামান ভাই কেমন আছেন? ধন্যবাদ, আপনি ভিডিও দেখতেছেন, ভালো লাগলো। আপনার পরিবারের সবাই কেমন আছে জানাবেন। তো আই নো ইউ, চুজ দ্য কমপ্লেক্স ফর্ম। তো কমপ্লেক্স ফর্মে অনেকে বি উত্তর করেছেন, আমরা একটু দেখি যে বি হবে কিনা। তাহলে এখানে বলছে আই নো ইউ, আমি তোমাকে চিনি। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আই নো হোয়াট ইউ আর, এটা আসলে হবে না, কারণ কোন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে, হোয়াট হবে না। এখানেও হোয়াট আছে, তাহলে এটাও হবে না। তাহলে এই দুইটা বাদ গেল, কারণ এখানে ব্যক্তিকে নিয়ে, আমি জানি তুমি কে, তাই না? তাহলে তুমি হিসাবে এখানে তো আর হোয়াট দিয়ে তো কোনো ব্যক্তিকে প্রেজেন্ট করা যায় না, আমরা বস্তুবাচক হলে হোয়াট ব্যবহার করি। এবার হোয়াট, হু আর ইউ নাকি হু ইউ আর? তো আমরা জানি, আমরা একটা নিয়ম জানি যে এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেন যদি কখনো, ডব্লিউএইচ কোশ্চেনের আগে যদি কোনো ক্লজ থাকে, ক্লজ, তাহলে অবশ্যই এখানে এরপরে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তো আমরা সাধারণত জানি যে এই প্রশ্নটার উত্তর যদি হু আর ইউ এখানে আছে, কিন্তু আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। কিন্তু আমরা এখানে লিখছি যে ডব্লিউএইচ কোশ্চেন যদি কখনো মাঝখানে থাকে আর তার পূর্বে কোনো ক্লজ থাকে, দেখেন এইখানে কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন আছে মাঝখানে, তার আগে একটা ক্লজ আছে, ক্লজ মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, ভার্ব পরে হবে, সাবজেক্ট আগে হবে। সুতরাং এটা হচ্ছে না, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মেজবাউল আলম স্যার, আমরাও ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, বুঝতে পারলে অনেক ধন্যবাদ। আমরা দেখে নিই এই প্রশ্নটার উত্তর কি হবে। আসলে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা একটু বলেন যে গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? কত প্রকার এটা একটু বলে দেন। এই যে আমরা পড়তেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এই যে সেন্টেন্সের প্রকারভেদ আছে, গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার এটা একটু আপনারা বলে দেন। এটা কিন্তু গঠন অনুযায়ী ছিল। আচ্ছা, আমরা চলে আসি পরের প্রশ্নে। ড্যাশ কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার। এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এটা আমাদেরকে বলতে হবে। তো আলটিমেটলি এই যে প্রশ্নগুলো এখন আমরা সমাধান করতেছি, স্যার ইবতেদায়ী সহকারী মৌলভী জেনারেলের জন্য ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস হবে ইনশাআল্লাহ, অবশ্যই ক্লাস হবে। আগে সাবজেক্ট পরে ভার্ব। হ্যাঁ, মৌরিন আপু লিখছে 5 প্রকার না, অনেকে আবার 3 প্রকার লিখতেছে। হ্যাঁ, স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আর অর্থানুসারে সেন্টেন্স কত প্রকার বলেন তো? এবার এটা একটু বলে দেন তো, যে অর্থানুসারে কত প্রকার? তো গঠন অনুযায়ী হচ্ছে 3 প্রকার, আর অর্থ অনুযায়ী কত প্রকার সেটা একটু বলে দিবেন। হ্যাঁ, আমরা এখানে এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে ড্যাশ কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার। এটা আসলে একটা ফ্রেজ, ঠিক আছে? এটা একটা ফ্রেজ, মানে সময়ের পরিক্রমায়, সময়ের সাথে বা দেখা যাচ্ছে কালের পরিক্রমায় বা ধারাবাহিকভাবে, তাই না? তো এরকম আর কি অর্থ বোঝায় ড্যাশ কোর্স অফ টাইম। তা অনেকে অফ কোর্স অফ টাইম আসলে হয় না, অফ কোর্স মানে তো অবশ্যই, তো কালের পরিক্রমায়,
তাহলে এটা আসলে ইন কোর্স অফ টাইম, মানে কালের পরিক্রমায় বা সময়ের সাথে সাথে বা ধারাবাহিকভাবে একটা সময়ে হি বিকেম এ ফেমাস রাইটার। এই প্রশ্নের উত্তর হবে ইন কোর্স অফ টাইম, যার অর্থ হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, অনেকে বলছে অর্থানুসারে 5 প্রকার, সবাইকে অনেক ধন্যবাদ। আর এই প্রশ্নের উত্তর হবে ইন কোর্স অফ টাইম, তাহলে 5 প্রকার। তাহলে অর্থানুসারে, অর্থানুসারে হচ্ছে সেন্টেন্স 5 প্রকার, আর গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। এটাও ক্লিয়ার হয়ে গেল। আর এইখানে যেহেতু এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার ক্ষেত্রে আমার বোঝানোর কিছু নাই, এটা আলটিমেটলি আপনাকে মুখস্থ করে রাখতে হবে, কারণ এই ফ্রেজের অর্থ হচ্ছে সময়ের পরিক্রমায় বা কালের পরিক্রমায়, সময়ের সাথে সাথে বা ধারাবাহিকভাবে বা আস্তে আস্তে, এটা আসলে কি হবে, ইন কোর্স অফ টাইম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর ইন কোর্স অফ টাইম, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, অনেকে ইন কোর্স অফ টাইম লিখেছে, আবার 5 প্রকার অর্থানুসারে। কার্তিক চন্দ্র ইন কোর্স অফ টাইম। সুবর্ণা আক্তার লিখেছে 5 প্রকার অর্থানুসারে। হ্যাঁ, ধন্যবাদ। ঝুমুর মন্ডল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান। হ্যাঁ, আপনারা যারা শেয়ার করেন না এখনো, সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। সবাইকে বলবো যে একটু শেয়ার করে দেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, দেখেন এখানে কি আছে, যে ড্যাশ ইঙ্ক ইন মাই পেন ইজ রেড। তো এখানে আমি আপনাদেরকে একটু কথাটা বলে রাখি, আপনারা একটু নোটিস করলে দেখতে পাবেন যে আমি আবারও বলতেছি যে 17তম বেসরকারি কলেজ পর্যায়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষা, এটা 2022 সালে, 2022। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আজকের এই সেকশন থেকে নেওয়া, পাওয়া গেছে নাকি? আচ্ছা, তো দেখেন, ড্যাশ ইঙ্ক ইন মাই পেন ইজ রেড, এই প্রশ্নটার সঠিক উত্তর আপনারা করার চেষ্টা করেন। মালাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান। স্যার ইকোনমিক্স এর ক্লাস কিভাবে পাবো? হ্যাঁ, ইকোনমিক্স এর ক্লাস পাবেন, ক্লাস শুরু হলেই ক্লাস পাবেন ইনশাআল্লাহ। যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেন, আর এই যে 3 নাম্বার প্রশ্নটার উত্তর করে দেন, যে হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 3। আসসালামু আলাইকুম স্যার। ফাহমিদা লিজা হ্যাঁ লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফিজুর রহমান লিখেছেন বি। আমরা একটু দেখি এই প্রশ্নের উত্তর কি হতে পারে। এটা আসলে আর্টিকেল থেকে নেওয়া। তো আর্টিকেল থেকে নেওয়া, আমরা জানি আর্টিকেল দুই প্রকার। কি কি বলেন তো? আর্টিকেল কত প্রকার, একটু সবাই লিখে দেন তো, কত প্রকার? আর্টিকেল কত প্রকার একটু লিখে দেন সবাই, দেখি সবার জানা আছে কিনা। তো আমরা জানি যে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল, আর্টিকেল আসলে 2 প্রকার। আপনারা একটু বলে দেন যে 2 প্রকার। তো এই যে ড্যাশ ইঙ্ক ইন মাই পেন ইজ রেড, এইখানে বিষয়টা হচ্ছে যে আমার কলমের কালি, আমার কলমের মধ্যে যে কালিটা আছে ইঙ্ক, তার মানে আমরা জানি যে আর্টিকেল যে 2 প্রকার, একটার নাম হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট, আর একটা হচ্ছে ইনডেফিনিট, তাই না? তাই ডেফিনিট আর্টিকেল হলো দি, আর দি মানে নির্দিষ্ট অর্থে এটা বসে, নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট অর্থে যদি এখানে বসে, তাহলে এইখানে অন্য কারো কলমের কালি বোঝানো হচ্ছে না, এখানে নির্দিষ্ট করে আমার কলমের ভিতরের যে কালি আছে ওইটাকে একদম এক্স্যাক্টলি ডেফিনেটলি বোঝানো হচ্ছে, যার কারণে হ্যাঁ অনেকে লিখছেন 2। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। তাহলে আর্টিকেল হচ্ছে 2 প্রকার, সেই 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট বা নির্দিষ্ট আর্টিকেল, আর একটা হচ্ছে অনির্দিষ্ট, সেটা হচ্ছে এ আর এন, তাই না? এ আর এন। তাহলে এখানে যেহেতু ড্যাশ ইন মাই পেন মানে আমার কলমের কালি বা আমার কলমের মধ্যে যে কালি আছে এটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, অবশ্যই এখানে কি হবে? দি হবে। তাহলে কারা দিয়ে উত্তর করছেন? ভৌতবিজ্ঞান ক্লাস কি হয়নি? ক্লাস হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। 2 প্রকার, হ্যাঁ এক্স্যাক্টলি বি উত্তর করেছেন ইদ্রিস ভাই। হ্যাঁ, তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে? তাহলে এটা যদি ক্লিয়ার হয়, অনেকে এই আই দেখে, এটা দেখার পরে অনেকে দেখা যাচ্ছে অ্যান দিতে পারে, অ্যান, কিন্তু এটা অ্যান হবে না, কারণ এখানে তো আমার কলমের ভিতরের কালিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো যদি এটা ক্লিয়ার হয় তাহলে একটু 3 ক্লিয়ার বা 3 ডান লিখে কমেন্ট করেন। 3 ডান, এটা একটু লিখে কমেন্ট করে দেন। সবাইকে রিকোয়েস্ট করছি এই কমেন্টগুলো করে দেন। আমরা একটু দ্রুত এগোচ্ছি, আমি কিন্তু এক্সট্রা কথা বলতেছি না, জাস্ট যতটুকু প্রয়োজন আপনাদের কাছ পর্যন্ত যাওয়া এবং আপনাদের কাছ থেকে ফিডব্যাক আসা পর্যন্ত কথা বলতে হয়, এটা জাস্ট ফর্মালিটি। বিষয় হচ্ছে যে আপনাদের কাছে আমি যখন কথাটা পৌঁছাতে চাচ্ছি, আমার 3-4 সেকেন্ড পরে আপনার ওইখানে যাচ্ছে, ওইখান থেকে আবার 3-4 সেকেন্ড পরে কমেন্টটা আসতেছে, মানে মাঝখানে 10 সেকেন্ড অটোমেটিক কনজিউমড হয়ে যাচ্ছে।
তো এই টাইমটা আমি যদি একটার পর একটা চলে যাই তাহলে কোনো কমেন্টই পড়তে পারবো না, ঠিক আছে? যার কারণে এই মাঝখানে কথাগুলো বলা, তাই বলতেছি। তাই ছাড়া আমরা উই আর নট ওয়েস্টিং এ সিঙ্গেল মোমেন্ট হিয়ার টুডে ইন দ্য ক্লাস এন্ড নেভার উই ডু দ্যাট, উই নেভার ডু দ্যাট। তো এই প্রশ্নটার উত্তর হবে বি। সবাই ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখতে হবে। সবাইকে রিকোয়েস্ট করতেছি একটু হেল্প করবেন, না হলে ক্লাস ভালো হবে না, এই হচ্ছে কথা, ঠিক আছে? স্বাভাবিক ক্লাস ভালো হবে না। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। Polly ran first lest she missed the class। এই প্রশ্নটার উত্তর কি হবে সবাই একটু বলে দেন। 4 নাম্বার উত্তর সবাই কমেন্ট করেন যে Polly ran first lest she dash miss the class। She could miss the class, she would miss the class, she can miss the class, she should miss the class। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অনেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেজাবিন হক লিখেছেন ডান। মুস্তাফিজুর রহমান 4 ডি লিখছেন। আর কে আর সুজন ভাই ডি লিখছেন। মরিয়াম মানু লিখছে ডি। কার্তিক চন্দ্র, হ্যাঁ অনেকে এই ডি উত্তর করেছেন। যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে বলবো যে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আমরা এখনই এই প্রশ্নটার উত্তর জানবো। তো শাইন ইসলাম লিখেছেন শুড। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস লিখেছেন শুড। বা মাশাআল্লাহ, মেনি অফ দ্য স্টুডেন্টস আর কমেন্টিং দ্য রাইট আনসার হিয়ার। কারণ আমরা জানি এখানে লেস্ট আছে, আর লেস্টের পরে সিস্টেম হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বসে, তাই না? সাবজেক্ট প্লাস শুড বসে। তো সাবজেক্ট এখানে আছে, আর এখানে অবশ্যই তাহলে শুড বসবে। তার মানে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই লেস্ট থাকলে আপনি বুঝে গেছেন যে আপনি পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আমার মুখস্থ হয়ে গেছে। অনেকেরই মুখস্থ হয়ে গেছে। রিজান আলী ভাই লিখছেন মুখস্থ হয়ে গেছে। আমি সবার কমেন্টই পড়তেছি, কাউকেই I am not ignoring someone else here in this comment box because you all are my respected and dear brother and sister. You all are same to me. There is no special one in this video. প্রত্যেকে কিন্তু আমার কাছে you all are equal to me. There is no superior inferior or there is no discrimination with the viewers. সুতরাং আপনারা সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার কোনো কথা ভালো লাগে বা খারাপ লাগে সেগুলো একটু বলবেন। আর আমি অনেক সময় নাম পড়তেছি, 2-1 জনের পড়তেছি না। প্রত্যেকটা কমেন্টই আমি দেখতেছি, চোখে ভাসতেছে, কিন্তু আমি সবার নাম পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে, যার কারণে আমি আসলে পড়তে পারছি না। এজন্য কেউ মন খারাপ করবেন না যে স্যার ওনার নাম পড়লো আমার নাম পড়লো না, স্যার মনে হয় আমার কমেন্টটা দেখে নাই। প্রত্যেকের দেখতেছি, কিন্তু সবার কমেন্ট যদি আমি পড়তে যাই তাহলে অনেক টাইম কনজিউম হয়ে যাবে, বুঝছেন? আপনাদের সময় ওয়েস্টেজ হবে। তো আমি কখনো চাই না যে আমাদের কারোই সময় নষ্ট হোক, ঠিক আছে? আমরা চলে যাই পরের প্রশ্নে। হ্যাঁ, তো আমরা চলে আসি পরের প্রশ্নে। এখানে বলছে যে উইচ ইজ দ্য কারেক্ট, উইচ ওয়ান ইজ কারেক্ট। তার মানে এখানে বলছে কোন সেন্টেন্সটা সঠিক। তার মানে এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন থেকে আসছে। আপনারা একটু সবাই উত্তর করে দিন। সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন থেকে আসছে। আপনারা বলেন কোনটা সঠিক উত্তর হবে। দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট। এই কথাটার বাংলাটা হচ্ছে এরকম, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সন্দেহের অবকাশ নেই। এটা নিয়ে কোনো সন্দেহ, মানে এইখানে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না, সন্দেহ করার অবকাশ বা স্পেস নাই বা রুম নাই বা মানে প্লেস, এটা কি হবে আসলে আপনারা একটু বলবেন, ঠিক আছে? তো দেখেন, নো রুম, জায়গা না থাকা। স্যার এতদিন ক্লাস হয় নাই। হ্যাঁ, ক্লাস হয়েছে, গতকাল থেকে শুরু হচ্ছে, মাঝে একটু কয়েকদিন হয়েছিল না, সেটা হচ্ছে আমাদের ঈদের ছুটির কারণে হয়নি, ঠিক আছে? অনেকে উত্তর করতেছেন 5 সি, সাইকুর নেশা, পলি, হাফিজা সি উত্তর করতেছেন। হ্যাঁ, আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এখানে সন্দেহের অবকাশ নেই। কোনো স্পেস না থাকা বা সন্দেহের অবকাশ না থাকার ক্ষেত্রে মনে করেন যে আমরা সাধারণত দেখবেন যে বলতেছে এই বেঞ্চে, এমন একটা কথা আপনাদেরকে বলি, এই বেঞ্চে বসার জায়গা নেই। এই বেঞ্চে আর বসার জায়গা নেই, ঠিক আছে? আর একটা লিখলাম যে জুতার মধ্যে আর ফাঁকা জায়গা
নেই। ঠিক আছে, এই যে ধরে নেন যে আমি দুইটা সেন্টেন্স লিখলাম, এই দুটা সেন্টেন্স কেন লিখছি আমি একটু এটার এক্সাম্পল, এগুলোর আসলে বা ইংরেজিটা কেমন হয়, বেঞ্চে আর বসার জায়গা নেই, এটা কিন্তু এমন এরকম, এখানে দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ টু সিট। আবার ধরে নিন এই কথাটা কিন্তু দেয়ার ইজ নো রুম ইন দ্য শুজ। এই যে দেখেন জুতার ভিতরে আর জায়গা নেই, এই যে জায়গা নেই বা স্পেস নেই, এটার ক্ষেত্রে কিন্তু এই নো রুম কথাটা ব্যবহার করা হচ্ছে, দেখছেন, নো রুম। তো এখানে কিন্তু দেয়ার ইজ নো প্লেস ইন দ্য শুজ, দেয়ার ইজ নো স্পেস ইন দ্য বেঞ্চ, এটা কিন্তু বলা হয় নাই। এই যে বসার জায়গা নেই, আবার এখানে জুতার মধ্যে আর ফাঁকা জায়গা নেই, আবার এইখানে দেখেন লেখা আছে এখানে আর কোনো কি নাই, সন্দেহের অবকাশ বা স্থান বা প্লেস নেই। এই অর্থেও আসলে আমরা কি ব্যবহার করতে পারি, দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। তার মানে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা দ্বারা সরাসরি প্লেস বা স্পেস বা এরিয়া বোঝায় না, নো রুম কথাটা হচ্ছে অবকাশ নেই অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা যারা সি উত্তর করেছেন, অনেকেই উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। সুতরাং সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। অসারের তর্জন গর্জন সার, ট্রান্সলেশন। এটা আসলে প্রবাদ বাক্য, এটা আপনাদের মুখস্থ থাকতে হবে, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না, আপনারা শুধু একটু উত্তর করে দেন, আমি ব্যাখ্যার কিছু নাই, যেহেতু ইটস এ প্রোভার্বস দেয়ার ইজ নো স্কোপ টু এক্সপ্লেইন ইট। তো ফাঁকা জায়গা বোঝাতে রুম বসে, হ্যাঁ এটা এই জন্য বোঝানো হয়েছে। আর যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করেন নাই, তারা একটু শেয়ার করে দিবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব কমেন্ট করেন, ক্লাস দেখেন, অন্তত 2-3টা প্রশ্ন সলভ করার দেখে তারপরে আপনি মানে বের হবেন। এসেই ঢুকেই কথাটা ভালো লাগলো বা ভালো লাগলো না, একটা প্রশ্ন আপনি বুঝলেন বা বুঝলেন না চলে যাবেন না। অফকোর্স ইউ হ্যাভ টু স্টে আনটিল দ্য ভিডিও ইজ এন্ডেড, অর you have to stay here at least 3 or 4 question to solve. তো 3-4টা প্রশ্ন না দেখলে আসলে বুঝতে পারবেন না, ঠিক আছে? কারণ এই যে ধরেন এই প্রশ্নটা আমি কি ব্যাখ্যা করব, এটা তো আমার উত্তর বলে দেওয়া ছাড়া কোনো লাইন নাই। হ্যাঁ, তো এরকম একটা প্রশ্ন আপনার আসলো, আপনি বললেন যে স্যার এ তো মুখস্থ বিদ্যা, আপনি বাসাতে মুখস্থ করে এসে পড়াচ্ছেন না, কিছু জায়গা আছে ব্যাখ্যা করতে হয়, ওই জায়গাগুলো আমরা ব্যাখ্যা করব, ওই অ্যানালাইজ গুলো আপনি দেখবেন যে আপনার আলটিমেটলি মানে ইনভেস্টমেন্টটা বা আপনার টাইমটা কাজে লাগতেছে। ঠিক আছে, আমরা আসি। তো এইখানে আছে যে অসারের তর্জন গর্জন সার, ইগনোরেন্স ইজ ভোসিফেরাস, আবার অ্যান আইডল ম্যান স্পিক্স মাস, আবার এ বার্কিং ডগ সেলডম বাইটস, আর অ্যান এমটি ভেসেল সাউন্ড, এখানে সাউন্ড হবে না, অ্যান্ড এমটি ভেসেল সাউন্ডস মাস, এখানে সাউন্ডস হবে কারণ অ্যান্ড এমটি ভেসেল সাউন্ড মাস। আচ্ছা, তো এই যে যেটা আপনারা অনেকে উত্তর করতেছেন, এটার আসলে উত্তর হবে এই যে অ্যান এমটি ভেসেল সাউন্ড মাস, মানে খালি কলসি বাজে বেশি, মানে অসারের তর্জন গর্জন সার, যেটাকে আমরা এইভাবে জানি যে খালি কলসি বাজে বেশি, অথবা এই যে অসারের তর্জন গর্জন সার, এই যে এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এটা যারা দিচ্ছেন, এই যে সি উত্তর করতেছেন যারা সি, তাদের জন্য বলি বার্কিং ডগ সেলডম বাইটস আছে, যত গর্জে তত বর্ষে না, এই যে যত গর্জে, এটা অনেকে উত্তর করেছেন, তো এইটা হচ্ছে যত গর্জে তত বর্ষে না, এইটার প্রবাদ বাক্য হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে আসলে ডি। আপনারা যারা সি উত্তর করেছেন, আমার মনে হয় যে আপনারা সঠিক উত্তর করতে পারেন নাই, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্নে, এগুলো মুখস্থ রাখতে হবে, এখানে আমার কিছু বলার নাই। হ্যাঁ, এবার দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ড ইন নো টাইম, ইন নো টাইম এই কথাটা বা এই ফ্রেজটার অর্থ আসলে কি? দ্য আন্ডারলাইন ফ্রেজ মিনস, আন্ডারলাইন করা ছিল না, এখন আমি করে দিলাম। তো ইন নো টাইম দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য
ওয়ার্ড ইন নো টাইম, তাহলে ইনস্ট্যান্টলি, হার্ডলি, অলওয়েজ, নেভার। 17তম বেসরকারি কলেজ পর্যায়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2022 সালের আসা প্রশ্ন। অফকোর্স এটা কোনো মানে আমার বানানো বা হাতে করা প্রশ্ন না, আমরা এই সেকশনটা সমাধান করতেছি। টাইপটাকে ফোকাস করেন, এই ধরনের প্রশ্ন নিয়ে আপনার কিন্তু কাজ করতে হবে। ইউ হ্যাভ টু লার্ন দ্যাট কাইন্ডস অফ কোশ্চেন উইথ অ্যানালাইজ। ওকে, তো এটা যদি বুঝতে পারেন, এখানে আসলে এই 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 প্রশ্নটা বোঝার মানে এটা আছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, যে ওয়ার্ডগুলো আছে ফ্রেজ ইডিয়মটা আমরা মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার কিছু নাই। ঠিক আছে, এই প্রশ্নটা আপনাকে বলবো যে ইট ইজ, সবাইকে দেখে আমি আচ্ছা অ্যান এমটি ভেসেল, অনেকেই ভুল উত্তর করেছিলেন, তো সমস্যা নেই, ভুল ঠিক কোনো বিষয় না। আপনারা এখানে ইউ অল আর হিয়ার টু লার্ন সামথিং নিউ ফ্রম দিস ক্লাস, তো এখান থেকে আপনি কিছু শিখতেছেন, এটাই হচ্ছে বিষয়। তো আমরা এখানে এই প্রশ্নটার উত্তর বলে দিই। অনেকে শাইন ইসলাম, কার্তিক চন্দ্র, আল রাহা ভুইয়া, মোহাম্মদ শাকিল ভাই, জান্নাতুল ফেরদাউস, এরপর হচ্ছে মোহাম্মদ শাকিল, হ্যাঁ, ববি, উম্মে তোফা, আনামুল হাসান, অনেকেই উত্তর করেছেন যে ইন নো টাইম মানে ইনস্ট্যান্টলি, মানে তৎক্ষণাৎ, খুব দ্রুত। ঠিক আছে, এটা তো এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইন নো টাইম মানে তৎক্ষণাৎ বা খুব দ্রুত, মানে ইনস্ট্যান্টলি আর কি এটা। তো এরপরে আমরা চলে আসি, দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্ট্যান্ট। এখানে শূন্য স্থান হবে, এই যে এই জায়গায়, এখানে আসলে শূন্য স্থানটা দেওয়া হয় নাই, ড্যাশ নট ইম্পর্ট্যান্ট। তাহলে মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্ট্যান্ট, মানে এই প্রশ্নটা হচ্ছে এরকম, আপনাদের জন্য আমি লিখে দিচ্ছি, আপনারা একটু উত্তর করে দেন যে দা মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্ট্যান্ট। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আপনারা একটু বলে দেন, যা মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অনেকেই উত্তর করে দিচ্ছেন, মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা নতুন জয়েন করতেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। I am welcoming all the new viewers of today's video who are instantly joining here in this class. I request all of you to stay for a few times or for a single moment here to observe the class. Okay, ক্লাসটা দেখার জন্য একটু সময় হলেও আপনারা অপেক্ষা করে তারপরে চলে যাবেন, সমস্যা নেই। তো মেমোরেন্ডা আমরা জানি যে এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল, কারণ মেমোরেন্ডার সিঙ্গুলার কি আপনারা একটু বলে দেন তো, যে মেমোরেন্ডা এর সিঙ্গুলার ফর্মটা কি? সিঙ্গুলার, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ মেমোরেন্ডা? সবাই বলে দেন, আমরা এখানে লিখবো একটু পরে, সবার উত্তর দেখার পরে আমি এটা লিখবো। তাহলে ওইটা যেহেতু প্লুরাল, এটা যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল হলে এখানে ইজ হচ্ছে না, হ্যাজ হচ্ছে না। আর তাহলে মেমোরেন্ডা হ্যাভ ইম্পর্ট্যান্ট নাকি আর ইম্পর্ট্যান্ট? তাহলে দ্য মেমোরেন্ডা মানে এই আলোচ্য বিষয়গুলো কি ছিল না, ইম্পর্ট্যান্ট ছিল না, তাহলে হ্যাভ হবে না, হ্যাভ মানে তো আছে বোঝায়, তাহলে আর নট ইম্পর্ট্যান্ট। হ্যাভ নট ইম্পর্ট্যান্ট আসলে হয় না, ঠিক আছে। তো এখানে হবে আর নট ইম্পর্ট্যান্ট। তাহলে আপনারা একটু সবাই অনেকে ইউএম ডাম লিখে দিছেন, তার মানে হবে এর সিঙ্গুলার হবে মেমোরেন্ডাম, আর ওই যে এই ইউএমটা উঠে এখানে এ হয়ে গেছে, তখন এটা কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, যার কারণে এই প্রশ্নের উত্তর হবে ডি। আশা করি প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার। আমরা চলে যাই পরের প্রশ্নে, আর হবে এই প্রশ্নের উত্তর। পরেরটায় চলে আসি, দ্য ওয়ার্ড ডিকেড। ডিকেড মানে কি? এই রেফার্স, ডিকেড, এই ডিকেড কথাটার অর্থ কি এবং এখানে কোনটা হবে এই প্রশ্নের উত্তর? অপশনগুলোর ভিতরে 30 ইয়ার্স, 50 ইয়ার্স, 10 ইয়ার্স, 25 ইয়ার্স। প্রত্যেকে মনে হয় আমরা পারবো। আমরা এরকম কিছু ওয়ার্ড জেনে রাখবো, যেরকম আমাদের বিভিন্ন সময় কিন্তু পরীক্ষাতে আসে মিলিয়ন, মিলিওয়ান বা বিলিয়ন, বিলিয়ন, ডিকেড, ডিকেড বা সেঞ্চুরি, সেঞ্চুরি। তারপর বিভিন্ন ধরনের আসে না, যে এরকম গোল্ডেন জুবিলি, গোল্ডেন জুবিলি, জুবিলি, এরপর প্লাটিনাম বা ডায়মন্ড, ডায়মন্ড, ডায়মন্ড জুবিলি, তারপর হচ্ছে প্লাটিনাম, প্লাটিনাম জুবিলি, হ্যাঁ এরকম। তারপর এরকম
কয়েকটা আরো আছে কি কি। তো গোল্ডেন জুবিলি বলতে আছে বোঝায় যে সুবর্ণ জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, তাই না? এরপর হীরক জয়ন্তী, হীরক জয়ন্তী। তারপর হচ্ছে প্লাটিনাম জয়ন্তী, প্লাটিনাম, প্লাটিনাম, এরকম, ঠিক আছে। তারপরে রজত জয়ন্তী আছে, আর এখানে ই করছি না আমি। তো এই জিনিসগুলো আমাদের সবাইকে একটু জানা প্রয়োজন, হ্যাঁ। তো আমরা একটু সবাই এখানে দেখার চেষ্টা করি। ডিকেড মানে হচ্ছে মূলত দশক, ডিকেড মানে দশক, আর দশক মানে 10 বছর, দশক মানে কি 10 বছর। তো 10 বছর হলে অবশ্যই কি হবে, 10 ইয়ার্স। তো আপনারা একটু কমেন্ট করে এইগুলো জানিয়ে দেন তো, যে গোল্ডেন জুবিলি মানে কত বছর, গোল্ডেন জুবিলি। হীরক জয়ন্তী বলতে আসলে কত বছর বোঝায়, প্লাটিনাম জয়ন্তী এটা কত বছর, এটা কি আপনারা জানেন? জানলে একটু বলে দেন তো দেখি আপনারা জানেন কিনা সবাই। আচ্ছা, তারপরে মিলিয়ন, মিলিয়ন মানে হচ্ছে সহস্রাব্দ, এটা সহস্রাব্দ, বা এটা আসলে কি বোঝায়, সহস্রাব্দ, বা এটা আসলে 1 মিলিয়ন মানে কি 10 লক্ষ, 10 লক্ষ, ঠিক আছে। আবার বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, 100 কোটি। আর এটা তো ডিকেড মানে তো বললাম দশক। আবার সেঞ্চুরি মানে হচ্ছে শতক, তাই না? আর সুবর্ণ জয়ন্তী, হ্যাঁ আপনারা অনেকে বলতেছেন। হ্যাঁ, তো দেখেন গোল্ডেন জুবিলি হচ্ছে, আমরা যদি বলি গোল্ডেন জুবিলি হচ্ছে 50 বছর, ঠিক আছে। আর ডায়মন্ড হচ্ছে 60 মনে হয় এরকম, আর প্লাটিনাম হচ্ছে 75 বছর এরকম, হয়তো মানে আমার যদি ভুল যায় আপনারা একটু কারেকশন দিবেন। এটা ঠিক আছে না, এরকম আর কি। তো এগুলো আমাদের একটু পড়তে হবে, বিভিন্ন সময় পরীক্ষাতে এই জিনিসগুলো এসে থাকে। এই যে এটাও আমার এই যে 17তম শিক্ষক নিবন্ধনের আসা প্রশ্ন, ঠিক আছে। সো আশা করি আপনাদের এটা কোনো অপ্রাসঙ্গিক আলোচনা না, আমরা সবাই বুঝতে পারছি সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইবার চলে আসেন নো স্পেলিং অকার্স ইন, মানে নো স্পেলিং অকার্স ইন বলতে নো স্পেলিং মিস্টেক হবে এখানে, নো স্পেলিং মিস্টেক মানে কোনটাই কোন স্পেলিংটাই কোনো ভুল নাই। এক্সট্রাভ্যাগান্ট, প্রোনাউন্সিয়েশন, স্পারিয়াস, টেম্পোরারি, এই প্রত্যেকটার ভিতরে মানে আমার মনে হয় যে 3টাতে ভুল আছে, একটাই ভুল নাই, এই জন্য বলা হয়েছে নো স্পেলিং মিস্টেক। মিস্টেক, TAKE, নো স্পেলিং মিস্টেক অকার্স ইন, মানে কোনটাই বানানগত কোনো ভুল নাই। সবাই একটু বলবেন গোল্ডেন 50 হীরক। হ্যাঁ, বা মাশাআল্লাহ, আপনারা তো সবাই পড়াশোনা করা মানুষ, আলটিমেটলি সবাই ভালো উত্তর করতেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং দ্যাট কাইন্ডস অফ এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া। আমরা 2-1 দেখা আছে দশক শতক পর্যন্তই মাথায় রাখি, বা দেখা যাচ্ছে সুবর্ণ জয়ন্তী, কিন্তু হীরক জয়ন্তী, প্লাটিনাম জয়ন্তী, আবার আর একটা আছে হচ্ছে রজত জয়ন্তী, তাই না? রজত, রজত, বা এটা বানান আসলে এরকম হবে হয়তো, রজত জয়ন্তী, জয়ন্তী, এটা হচ্ছে আপনার 25 বছর, তাই না? হ্যাঁ, এরকম। তো যাই হোক, আপনারা এইখানে একটু ফোকাস করেন, এই প্রশ্নটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে কোনো ভুল নাই, ভুল নাই কোনটায়। আমরা যদি এখানে টেম্পোরারি বানানটা দেখি, তাহলে টেম্পোরারি এর সঠিক বানান হচ্ছে টেম্পোরারি। স্পারিয়াস মানে জাল বা কৃত্রিম, SPURIOUS। আমরা দেখি প্রোনাউন্সিয়েশন, PRONUNCIATION, প্রোনাউন্সিয়েশন। এরপর দেখি যদি এক্সট্রাভ্যাগান্ট, এক্সট্রাভ্যাগান্ট, বলেন তো কোনটায় কোনো ভুল নাই? তাহলে এবার আপনারা অনেকে উত্তর করেছেন প্রোনাউন্সিয়েশন, এক্সট্রাভ্যাগান্ট। তাহলে দেখেন এইখানে কিন্তু প্রোনাউন্সিয়েশন আছে, এখানে হবে আসলে প্রোনাউন্সিয়েশন, মানে এটা ভুল আছে। এখানে স্পারিয়াস, দেখেন এখানে হবে আই, কিন্তু এই জায়গায় দেওয়া আছে ই, তার মানে এখানে ভুল আছে। টেম্পোরারি, টেম্পোরারি, এখানে এ আছে, এখানে দেখেন ই আছে, তার মানে এটাও ভুল আছে। এক্সট্রাভ্যাগান্ট,
এক্সট্রা ভেগান, এইটা ঠিক আছে। তো বানানগুলো আপনার একটু মোটামুটি মুখস্থ রাখতে হবে। আপনারা যারা আছেন আপনারা একটু সবাই স্যাটেলাইট বানানটা লিখে দেন তো। স্যাটেলাইট, স্যাটেলাইটের ইংরেজি বানানটা কি হবে বলেন দেখি, এটা একটু আপনারা পারেন কিনা। একটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করলাম যে স্যাটেলাইট এর সঠিক বানানটা কি হবে, আপনারা একটু বলে দিন। স্যাটেলাইট সবাই কমেন্ট করে দেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর হবে এ। আশা করি আপনারা মানে কোনো স্পেলিং মিস্টেক নাই এতে, বাকি সবগুলোতেই কি আছে, ভুল আছে। এ নাম্বার ঠিক আছে, তো এ। তো স্যাটেলাইট বানানটা সবাই একটু আপনারা বলে দিন দেখি, আপনারা কারা কারা সঠিক উত্তর করতে পারেন। রজত 25। আচ্ছা, তো অনেকে উত্তর করতেছেন, আমরা দেখি। তো এর পরের প্রশ্নে চলে যাই। ড্যাশ বলা আছে, নান বাট ড্যাশ দ্য নান বাট ড্যাশ ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার। আচ্ছা, এই প্রশ্নটা এই যে সাহসীদের ভাগ্য সুপ্রসন্ন হয়, মানে বিষয়টা অনেকটা এরকম যে সাহসীদের জন্য ভাগ্য সুপ্রসন্ন, বা ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে। যেরকম শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ব্রেভ টেস্ট দ্য ব্রেথ ফর ওয়ান্স, মানে ডেথ ফর ওয়ান্স। তো বলতেছে, উনি বলছিল যে ভিতুরা মৃত্যুর আগে অনেকবার মরে, কিন্তু সাহসীরা একবারই মরে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ব্রেভ টেস্ট দ্য ডেথ ফর ওয়ান্স। তো এইখানে আসলে এটাই বোঝানো হচ্ছে যে সাহসীরা, ব্রেভ মানে হচ্ছে সাহসীরা। আর আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভকে যদি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসানো হয় তখন ওইটা কি হয়ে যায়, দা প্লাস অ্যাডজেক্টিভ দিলে প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, তাই না? প্লুরাল কমন নাউন হয়ে যায়। সুতরাং এখানে অবশ্যই কি হবে, দা হবে, মানে সাহসীরা। আর ডিজার্ভ দা কি একটা নির্দিষ্ট জিনিস বোঝানো হয়েছে, অবশ্যই এখানে কি হবে, এই প্রশ্নটার সঠিক উত্তর নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দা ফেয়ার। হ্যাঁ, অনেকে উত্তর করেছেন, বা মাশাআল্লাহ। হ্যাঁ, রেজন আলী ভাই, মেজাবিন হক, দাদা, হ্যাঁ দাদা, তাহলে উত্তর হবে দাদা। এই দাদা না, আবার দি দি, তাহলে দা ব্রেভ ডিজার্ভ দা ফেয়ার। ওকে, তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর আপনারা যারা স্যাটেলাইট বানানটা লিখতেছিলেন, স্যাটেলাইট বানান কিন্তু SATELLITE, স্যাটেলাইট, তাই না? এরকম তো বানানের ক্ষেত্রে এরকম অনেক ধরনের বানান আছে। আপনারা সিগারেট বানানটা লেখেন তো দেখি, সিগারেট, সিগারেট এর ইংরেজি বানানটা আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দেন। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনার সিগারেট বানানটা সঠিক, মানে সঠিক বানানটা লিখে দেন, সিগারেট। আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে এখানে আছে যে ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল টু ইউ। এই যে দেখেন কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে বাংলাদেশের যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতে, যদিও ইট ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিকস and comfortable zone for everyone to secure a handsome marks, but last not but the least, এরকম একটা কথা আছে না যে শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তো এটা ইজিয়েস্ট, বাট সর্বদা the question appears from this section of English grammar। তো এটা খুবই ভালোভাবে আপনারা জেনে রাখবেন। সিগারেট, হ্যাঁ বাহ মাশাআল্লাহ, অনেকেই সঠিক উত্তর করতেছেন। সিগারেট বানানটা আমি লিখে দিই, আর এই প্রশ্নটা সঠিক উত্তর করার চেষ্টা করেন, 12 লিখে উত্তর করবেন। সিগারেট, সিগারেট, হ্যাঁ, তাহলে এটা হবে এই প্রশ্নের। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সবাই সিরিয়াস আছেন, লেখাপড়া করতেছেন, বোঝা যাচ্ছে। এটা ফার্স্ট কন্ডিশনালে আছে, কারণ ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স, এটা আছে ইফ যুক্ত প্রেজেন্ট, আর ইফ যুক্ত প্রেজেন্ট মানে ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল হলে এপাশে অবশ্যই সাবজেক্ট প্লাস উইল, শ্যাল বা ক্যান প্লাস V0, তাই তো? এই কয়টার যে কোনো একটা, মানে সাবজেক্ট তো আছে, এই যে সাবজেক্ট, তাহলে এর যে কোনো একটা আর V0 বসবে। তাহলে ওর যে কোনো একটা কোথায় আছে দেখা যাক।
আপনারা দেখি কোনটা কে উত্তর করেছেন। রোকসানা ডি উত্তর করেছেন, সুজন ভাই উইল রিমেইন। হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের কিন্তু আরো অনেকগুলো কোশ্চেন সলভ করতে বাকি আছে, সবাই থাকেন শেষ পর্যন্ত। কিন্তু একটা টোটাল একটা সেকশন নিয়ে আমরা আলোচনা করতেছি, মানে এখান থেকে ওখান থেকে এমন না, বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করে একদম 17তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা করতেছি কলেজ পর্যায়ে, ঠিক আছে? তো এটা শেষ পর্যন্ত থাকেন, মজা আছে। তো এই বি হবে না, যেহেতু উইল, বা এটা ডিও হবে না, তাহলে উইল বি রিমেইন তো হবে না, কারণ উইল বি দিলে তো আর রিমেইন হয় না, আবার দুইটা হয়ে যায়। তো এটার উত্তর হবে হচ্ছে উইল রিমেইন, সি, যে কোনো একটা প্লাস V0, তাহলে সি হবে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে আমরা পরের প্রশ্নে চলে যাই। সুতরাং সি হবে এই প্রশ্নের উত্তর। আমরা এখানে চলে আসি, উইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাসার্টিভ, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিসের? হু ডাজ নট লাইক এ রোজ, হু ডাজ নট লাইক এ রোজ, মানে কে ফুল পছন্দ, মানে গোলাপ পছন্দ করে না। হু ডাজ নট লাইক এ রোজ, কে গোলাপ পছন্দ করে না, এমন কেউ আছে? কে গোলাপ পছন্দ করে না বলেন তো? এই যে আমরা অনেক সময় বলি যে কে এই কথা জানে না, তার মানে কি সবাই জানে, প্রত্যেকেই এই কথা জানে। কে তোমাকে ভয় পায়, তার মানে কি কেউই তোমাকে ভয় পায় না। তো কে এই কাজটা, কে মিথ্যা বলে না, তার মানে প্রত্যেকেই মিথ্যা কথা বলে। তো এই যে এই কথাগুলোকে আমরা দেখবেন যে অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করতে হয়, তখন একটা সংক্ষিপ্ত এনটি আনতে হয়। তার মানে পজিটিভ কথাকে ইন্টারোগেটিভে নিয়ে আসলে জোর দিয়ে বলতে গেলে একটা নেগেটিভ শব্দ নিয়ে আসতে হয়। কি সেই স্কুলে যায় নাই, তার মানে সেই স্কুলে গিয়েছে। তুমি খাওনি, তার মানে তুমি খেয়েছো। মানে আমি অনেকে বলতেছি যে কেউ একজন বলতেছে যে একসাথে আমরা খেয়েছি, মনে করেন একসাথে খাইছি, খাওয়ার পরে পরে সে বলতেছে আমি খাই নাই, তা আমি তো কনফার্ম যে সে খাইছে। তখন আমি বলতে কি তুই খাসনি, এই যে মানে এটা তার মানে এই না দ্বারা না বোঝায় না, দ্বারা হ্যাঁ বোঝায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে চলে আসি। আমরা জানি যে হু ডাজ নট থাকলে, হু ডাজ নট থাকলে সেখানে কি বসে? এভরি বডি, এভরিবডি বা এভরি ওয়ান বসে, তাই না? এভরিবডি বা এভরি ওয়ান বসে, সুতরাং এই দুটো অটোমেটিক বাদ হয়ে গেছে। আর এভরি ওয়ান ডিসলাইকস, এখানে ডিসলাইক হবে না, অবশ্যই লাইক হবে, সুতরাং সি হবে না, ডি হবে এই প্রশ্নের এভরি ওয়ান লাইকস এ রোজ, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে ডিসলাইক আসবে না, কারণ এমনি অটোমেটিক ভাবেই আমাদের এই লাইক থাকলেই নট চলে আসবে, ঠিক আছে? তো ক্লিয়ার? যারা ডি উত্তর করেছেন সবার উত্তর সঠিক হয়েছে। না, ডি এখানে আসলে সি উত্তর হবে না, এই প্রশ্নের উত্তর হবে কি এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার। তাহলে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ এটাকে আপনি যখন করবেন ইন্টারোগেটিভ, দেখেন এখানে উত্তরটা আসলে ভুল ছিল, উত্তরটা হবে, দেখেন এখানে যখন আপনি করবেন যে এভরি EVERY, এভরি ওয়ান লাইকস এ রোজ, হ্যাঁ, এটা যখন আপনি ইন্টারোগেটিভ করবেন তখন এভরিওয়ান থাকলে হু ডাজ নট চলে আসে, হু DOES ডাজ নট, হু ডাজ নট লাইক এ রোজ, তাই না? এটা হয়ে যাবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। ক্লিয়ার? আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে এইটাও দেখেন যে হ্যাড ইউ ওয়াকড ফাস্ট, হ্যাড ইউ ওয়াকড ফাস্ট, এখানে ইউ ডট 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 দেওয়া আছে। তো এটাও কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি হ্যাড প্রথমে থাকলে, হ্যাড প্রথমে থাকলেও থাকলে কি হয়? কন্ডিশনাল হয়, কন্ডিশনাল হয়। তো এটা কোন কন্ডিশনাল সেটা বুঝে আপনারা এই প্রশ্নটার সঠিক উত্তর করে দেন। আপনারা সবাই এই প্রশ্নটার সঠিক উত্তর করে দেওয়ার চেষ্টা করেন, আমিও দেখি। হ্যাঁ বোধক চেয়েছে, সেখানে নেগেটিভ আসার প্রশ্নই আসে না, ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ, তো 14 নম্বর প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের আগে বুঝতে হয় যে এই যে কন্ডিশনালটা আছে, এই কন্ডিশনালটা কোন কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি জিরো কন্ডিশনাল। তো আমরা যদি দেখি এখানে দেখেন এই যে হ্যাড আছে, এখানে আবার V3 আছে, মানে হ্যাড আছে প্লাস এখানে V3 আছে, তার মানে এটা থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল যদি হয় তাহলে এ পাশে কি হবে? এ পাশে অবশ্যই সাবজেক্টের পরে would have
বা could have প্লাস v3 হবে, তাই না? would have প্লাস would have বা could have প্লাস v3 হবে। তাহলে আমরা যদি এখানে দেখি would have বা could have প্লাস v3 কোথায় আছে, সি তে আছে, তার মানে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? আমরা কিন্তু অলরেডি 14টা প্রশ্ন সমাধান করে ফেলছি। কি কেমন লাগতেছে? বোরিং লাগতেছে? বেশি কথা হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে? আর কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন না? একটু শুধু পড়াশোনার পাশাপাশি এই কথাগুলো একটু তো প্রয়োজন আছে, তাই না? তা আপনারা একটু বলেন তো যে কেমন লাগতেছে, ঠিক আছে তো নাকি বেশি কথা বলা হয়ে যাচ্ছে? একটু আপনাদের কমেন্টটা আপনারা কেমন চাচ্ছেন, ওকে আছে নাকি আরো ফাস্ট যেতে হবে নাকি? আপনারা কমেন্ট করে জানান, আমি শিখাই না দিই যে কি কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা করেন, আমরা সামনের দিকে যাই, আরো অনেকগুলো প্রশ্ন যেহেতু বাকি আছে, তো সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনারা সবাই একটু লাভ রিয়াক্ট বা বিভিন্ন রিয়াক্ট ইউজ করেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেন, এটা হচ্ছে আপনাদের কাছে বিভিন্ন রিয়াক্ট ইউজ করবেন আর একটু শেয়ার করে দিবেন, এই হচ্ছে অনুরোধ। আচ্ছা, এখানে আমরা আসি, গাছে এখনো ফল ধরে নাই। দ্য বেস্ট ট্রান্সলেশন, এটা ট্রান্সলেশন, এটাও দেখেন ওই একই সেকশনের প্রশ্ন। আমরা আমরা মনে আইডিয়া পাচ্ছি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, পাচ্ছি তো? সিনোনিম, ফ্রেজিডিয়াম, স্পেলিং মিস্টেক, সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল সেন্টেন্স, এই যে ট্রান্সলেশন, প্রবাদ বাক্য, কি পাচ্ছি তো আইডিয়া? পাচ্ছি তো? আর্টিকেল, হ্যাঁ, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, সেন্টেন্স থেকে দেখেন সব সময় কিন্তু থাকে। আমরা যে কয়দিন নিবন্ধন পড়ছি সব জায়গায় কিন্তু কি ছিল? সেন্টেন্স। আরো একটু ফার্স্ট, হ্যাঁ, কার্তিক চন্দ্র ভাইকে অনেক ধন্যবাদ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আর একটু ফার্স্ট আমরা যাব, অসুবিধা নাই। তো দেখেন এখানে আছে গাছে এখনো ফল ধরে নাই, এই প্রশ্নটা সবাই উত্তর করে দেন। মনোয়ার হোসেন ভাই, জান্নাতুল ফিরদৌস, শাইনি ইসলাম, হ্যাঁ ডি, অনেকে উত্তর করতেছেন। তো গাছে এখনো ফল ধরে নাই, দ্য বেস্ট ট্রান্সলেশন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্যান নট বিয়ার, না বিয়ার হবে না, এটা ক্যান নট বিয়ার ফ্রুট, মানে ফল ধরে নাই এটা বোঝা যাচ্ছে না, ফল ধরে নাই এখনো। এখনো কথাটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এখনো বলতে আসলে বোঝায় যে মনে করেন আপনার ইয়েট, এখনো বলতে আসলে কি ইয়েট কথাটা থাকতে হবে। তো ইয়েট কথাটা দেখেন, ইয়েট কথাটা ওখানেও নাই, এই সেন্টেন্সেও কোথাও কি নাই। কট তো মানে ধরা, এই কট তো মানে কে আছে এইভাবে ধরা, এটা তো হয় না, মানে এটা বাদ গেছে। এবার এইখানেও ইয়েট আছে আর এইখানেও কি আছে? ইয়েট আছে, কিন্তু এইখানে হ্যাজ নট বোর্ন, মানে এইখানে এটা আসলে জন্মানো এরকম অর্থে বোঝানো হয়, জন্মানো, ঠিক আছে? জন্মানো, এখনো গাছে ফল ধরে নাই, মানে এখানে ফল ধরা অর্থে। আর এখানে গিভেন মানে হচ্ছে হ্যাজ নট গিভেন, এটা গিভেন মানে দেয়া, এই দেওয়া মানে হচ্ছে যে লেনদেন, ঠিক আছে? লেনদেন করা, ট্রান্সফার, ট্রানজেকশন। সুতরাং এটা হবে না, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে গাছে এখনো ফল জন্মায়নি। তো এই বিয়ার বা বোন, এই দেখেন বিয়ার, বিয়ার BEAR, বিয়ার এর কিন্তু বিয়ার বোর, আর এরই কিন্তু V3, এই যে V3 কিন্তু BORN অথবা BORNE, এই যে বুঝতে পারছেন? তাহলে এই জায়গা থেকে এটা আসছে, তাই এই প্রশ্নের উত্তর হবে ডি, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। হেরিটেজ, এখানে আসছে হেরিটেজ। তো দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার্স, দেখেন এটাও কিন্তু আমাদের এই সিনোনিম অ্যান্টোনিম থেকে আসা প্রশ্ন। তো ওয়ার্ড মিনিং ভালোভাবে জানতে হবে, যদিও অনেক কঠিন ওয়ার্ড মিনিং আসে না, বাট ফ্রেজিডিয়াম, সিনোনিম অ্যান্টোনিম বিগত সালে বিভিন্ন সময় BCS সহ অন্যান্য PSCর যে চাকরি পরীক্ষাগুলো আছে, মানে আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য সব থেকে বড় সাজেশন, আমি এমনি সাজেশন একটা দেব খুব দ্রুতই, কিন্তু আপনাদের জন্য মেইন সাজেশন হচ্ছে বিগত সালের প্রশ্ন, বিগত সালের প্রশ্ন। বিগত সালের প্রশ্ন যারা পড়বেন, মানে জব সলিউশন যার টানা মুখস্থ থাকবে সে ভালো মার্কস পাবেন, চাকরি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ চাকরি হবে। তো এই যে অনেকে উত্তর করতেছেন, জান্নাতুল ফেরদাউস, কেয়ার সুজন, হাবিবুল শিকদার, সাইফুন্নেসা পলি, শাইনি ইসলাম, হ্যাঁ অনেকে উত্তর করেছেন। আমরা একটু দেখার চেষ্টা করি যে হেরিটেজ কথাটার অর্থ হচ্ছে ঐতিহ্য, তাই না? ঐতিহ্য,
ঐতিহ্য, তাই না? হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, এই ট্রাডিশন মানেও ঐতিহ্য। আর এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, উত্তরাধিকারী, উত্তরাধিকারী। আর লেজিটিমেট মানে হচ্ছে বৈধ, তাই না? আর ইন্ট্রিগ এটার অর্থ আমি জানি না। তো এই ট্রাডিশন, ট্রাডিশন মানেও ঐতিহ্য, ঐতিহ্য। তাই বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা সবাই সঠিক উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা পরের প্রশ্নে চলে যাই। The price of mango is high in our country. Dash we turn this land into a mango orchard. বলতেছে আমাদের দেশে আমের দাম অনেক বেশি, তাই তো? কেমন হতো যদি আমরা এটাকে যে উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, যদি আমরা, অর্চার্ড মানে আসলে বাগান বোঝানো হচ্ছে, বাগান, ঠিক আছে? অর্চার্ড মানে বাগান। তো আমের বাগানে যদি রূপান্তর করতাম তাহলে কেমন হতো? তাহলে এটা কেমন হতো যদি এটাকে আমরা আমের বাগানে রূপান্তর করতে পারতাম? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সবাই একটু উত্তর করে দেন। জব সলিউশন, এয়ার, হ্যাঁ উত্তরাধিকারী। তো আসসালামু আলাইকুম স্যার, আমি সূচনা দেবনাথ বলছি, অনুগ্রহ করে আমাকে পেইড ব্যাচে যুক্ত করে দেন প্লিজ, গতকাল বিকাশ নাম্বারটিতে টাকা সেন্ড করেছি। অনেক ধন্যবাদ আপনাকে সূচনা আপু। আপনি হচ্ছে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কল করেন। আমরা তো শিক্ষকদের কাজ তো আলটিমেটলি ওই যুক্ত করার কাজটা আমাদের হাতে থাকে না, আমাদের টিম আছে। আপনি এই নাম্বারে একটু কল করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন, এই যে 0894995560 এই নাম্বারে কল করে দেন, অথবা আপনি আমাদের ইনবক্স করুন, আপনাকে অবশ্যই যুক্ত করে দেওয়া হবে। আপনার স্ক্রিনশটটা দিয়ে সুন্দর করে আমাদের সাথে যোগাযোগ করেন। আর আমাদের কর্তৃপক্ষ যারা আছে টিমে তাদেরকে এই কমেন্টটা, সূচনা আপুর যে কমেন্টটা, এটাকে কেয়ার করার জন্য আমি রিকোয়েস্ট করছি, বাট রেসপন্স করার জন্য অনুরোধ করছি। তো অনেকে উত্তর করতেছেন হোয়াট ইফ। হ্যাঁ দেখেন, আমরা যদি বলি যে সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে যে শেষে যদি প্রশ্নবোধক থাকে, শেষে যদি প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকে, এটাকে আমরা জানি এরকম যদি সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট প্লাস ডট 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 দিয়ে প্রশ্ন থাকে, এর আগে শূন্য স্থান থাকলে সর্বদা এখানে কি হয়? হোয়াট ইফ হয়। কারণ হোয়াট ইফ এর পরে সর্বদা কি হয়? সাবজেক্ট হয়। আপনারা এই কথাটা একটু মনে রাখবেন। হোয়াট ইফ এর পরে সর্বদা কি হয়? সাবজেক্ট হয়। হোয়াট ইফ এর পরে সাবজেক্ট হয়। আপনি এই প্রশ্নটা যদি খেয়াল করেন, এখানে দেখেন, এখানে একটা কি আছে? উই আছে। উই আছে না? এই উইটা কিন্তু একটা সাবজেক্ট, এই উইটা একটা সাবজেক্ট। তো সাবজেক্ট দিয়ে যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে, অবশ্যই হোয়াট ইফ হবে। অ্যাজ ইফ দিয়ে তো আর প্রশ্ন করা যায় না, উড রেদার দিয়েও প্রশ্ন হয় না, হোয়াটস ইট লাইক, তবে হোয়াটস ইট লাইক থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। হোয়াটস ইট লাইক হলে সর্বদা ভার্বের সাথে আইএনজি হয়, আর হোয়াট ইফ এর পরে সর্বদা কি হয়? সাবজেক্ট হয়। সুতরাং ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যেহেতু এখানে সাবজেক্ট আছে, তাই এই প্রশ্নের উত্তর হবে ডি, হোয়াট ইফ। ক্লিয়ার? কে আর স্যার, আই এম কে আর। আচ্ছা ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে দেখেন, ইগনোরেন্স ইজ অবস্টাকেল ড্যাশ প্রোগ্রেস। তো আপনারা এই প্রশ্নটার উত্তর মনে হয় সবাই পারবেন, খুবই কমন একটা প্রশ্ন। এটা প্রিপজিশন সেকশনের, প্রিপজিশন, আর আমরা জানি এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো সঠিক উত্তরটা সবাই বলে দেন যে ইগনোরেন্স ইজ অবস্টাকেল ড্যাশ প্রোগ্রেস। প্রোগ্রেস মানে হচ্ছে, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নয়ন বা উন্নয়ন আর কি, উন্নতি, উন্নয়ন। আর অবস্টাকেল মানে বাধা, অবস্টাকেল মানে বাধা, তাই না? আর ইগনোরেন্স মানে অজ্ঞতা, অজ্ঞতা। তো এই প্রশ্নটা সঠিক উত্তর আপনারা সবাই করে দেওয়ার চেষ্টা করেন, দেখি সবাই পারেন কিনা। তো হ্যাঁ, তাহলে খুব সুন্দর ক্লাস, মাশাআল্লাহ নুরুজ্জামান ভাই।
হ্যাঁ, আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে বাধা, অবস্টাকল মানে বাধা, অনেকেই আপনারা জানেন যে অবস্টাকলের সাথে অবশ্যই কি বসবে, টু বসবে, ঠিক আছে। অবস্টাকল টু মানেই বাধা। সুতরাং এটা যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা নিয়ে আমার আর এক্সট্রা কিছু বলার নাই। এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে টু। টু হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। আলহেরা মহিলা মাদ্রাসা, সারোয়ার মুর্শিদ শাওন, হ্যাঁ অনেকেই এ উত্তর করেছেন, হ্যাঁ এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের very few insects are as busy as a bee. The correct comparative form, আপনাকে এটা কম্পারেটিভ করতে হবে। এটা আছে কিসে, যেহেতু as ডট ডট as আছে, এটা আছে পজিটিভ ডিগ্রিতে, পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিতে আছে, এখন এটাকে কি করতে হবে, কম্পারেটিভে নিতে হবে। আপনারা একটু কম্পারেটিভে নিয়ে যান, দেখি সবাই পারেন কিনা। অজ্ঞতা সকল উন্নয়নের বাধা, অজ্ঞতা উন্নতির অন্তরায়, হ্যাঁ এক্স্যাক্টলি। তো অনেকে উত্তর করতেছেন, মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। আপনারা এটা একটু, ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ বি, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাকে আমরা কি করব, কম্পারেটিভে নিয়ে যাব। তো কম্পারেটিভে থাকলে অবশ্যই দেন থাকতে হবে। তো এই সেন্টেন্সে এ বি ইজ বিজিয়ার দেন ভেরি ফিউ ইনসেক্টস, দেন এখানে আছে, এখানে আছে, এখানে সব জায়গায় দেন আছে। তাহলে এবার কম্পারেটিভ ফর্ম থাকতে হবে। আচ্ছা, তাহলে কম্পারেটিভ ফর্ম, বিজিয়ের কম্পারেটিভ ফর্ম আছে বিজিয়ার। তাহলে এখানে মোর বিজি আছে, মানে এটা আমরা বাদ দিলাম, এটা বাদ, ঠিক আছে। বিজিয়ার দেন ফিউ ইনসেক্ট, বিজিয়ার দেন ভেরি ফিউ আছে, ভেরি ফিউ এখানে আছে, এখানেও ভেরি ফিউ। তা আমরা জানি যে কখনোই ভেরি ফিউ থাকে না, ভেরি ফিউ থাকলে সর্বদা কি হয়, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তাহলে ভেরি ফিউ থাকলে কি হয়, দেন মোস্ট আদার। তাহলে দেন ফিউ হবে না, এটাও হবে না। তার মানে দেন মোস্ট আদার কোথায় আছে, এই যে দেন মোস্ট আদার ইনসেক্ট। তাহলে এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্ট, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সি। তাহলে যারা সি উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, কারণ ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার হয়, এটা মনে থাকলেই পারা যাবে। আচ্ছা, আমরা চলে আসি 50 মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স। দেখেন একই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এই যে আপনার এর আগে আমরা যেটা করছিলাম যে দা মেমোরেন্ডা, এই যে ড্যাশ, এটাও যে জায়গা থেকে, এটাও কিন্তু সেই জায়গা থেকে, মানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আপনাদেরকে আমি বলবো যে আপনারা যখন আমি এই প্রশ্নগুলো সমাধান করি, প্রথমেই ফোকাস করবেন যে এই প্রশ্নটা ইংরেজি গ্রামারের কোন সেকশনের, ঠিক আছে। ইংরেজি গ্রামারের কোন সেকশন থেকে এই প্রশ্নটা আসছে এটা বুঝবেন, এবং ওই সেকশনটাকে একটু সিলেক্ট করবেন, টিক দিবেন। আমি সুন্দর একটা অ্যানালাইজেশন আপনাদের সামনে রিভিল করব খুব দ্রুতই, একটু টাইম লাগতেছে, আমি ওইটা একটু টাইপ করে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব, যে এটা হচ্ছে সাজেশন। এই সাজেশন আমি আপনাদের সবাইকে ইনশাআল্লাহ দিয়ে দেব খুব দ্রুত। প্রাইমারির হেড টিচার দেব, হেড টিচার, আর হচ্ছে এই এনটিআরসি, এই যে এটা আছে 19তম, এই 19তম এনটিআরসি আর হেড টিচারের ইংলিশের সাজেশনটা আমি কিন্তু আপনাদেরকে দেব। তো ইংলিশের সাজেশন দিতে গেলে মন মতন আন্দাজে কিছু কথা বলে দিলাম, ধরে নেন, এটা কি হবে না। আসলে সাজেশন দিতে গেলে আমার আগে গবেষণা করতে হবে। এমন একটা কথা আছে না, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত লেখা ছিল, উনি ওইখানে এই যে ইন্টারমিডিয়েটের বইয়ে ছিল এর আগে, যে টার্সিয়ারি এডুকেশন, ওইখানে ছিল যে উনি বলছিল যে এ লাইট ক্যান নেভার লাইট দ্য আনাদার ল্যাম্প উইদাউট বার্নিং ইটসেলফ, মানে একটা মোমবাতি নিজে না জ্বলে সে অন্য একটা মোমবাতিকে কিন্তু জ্বালাতে পারে না। তার মানে আমি যদি অন্য কাউকে আলোকিত করতে চাই, আগে আমাকে জ্বলতে হবে। মানে একটা কথা আছে না এমন, যে তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে তোমাকে সূর্যের মতো আগে জ্বলতে হবে। যখন তুমি সূর্যের মতো জ্বলবা, তারপরে আরো এই যে পুড়লে বা জ্বললেই আসলে কি হয়, খাঁটি হওয়া যায়, তাই না। যে ভালোবাসাতে পুড়ে পুড়ে, বা ভালোবাসাতে জ্বলে জ্বলে খাঁটি হয় পোড়া মন, এরকম একটা কথা আছে। তো বিষয় হলো যে আগে আমি যখন সুন্দরভাবে অ্যানালাইজ গুলো করবো, বাসায় দেখবো, টাইম ইনভেস্ট করবো, তখনই আপনাদের একটা সুন্দর সাজেশন আমি দিতে পারবো। মন মতন আসলে সাজেশন দিয়ে ওই সাজেশনের কোনো ভিত্তি নাই এবং তাতে কোনো লাভ নাই, ঠিক আছে। তো
সাজেশন একটা আলাদা ক্লাস নিয়ে, হ্যাঁ আলাদা ক্লাস নিব। তো এটাও সেই একই জায়গা থেকে আসে, তো আমরা এই সেকশনগুলো দেখে তারপরে উত্তর করব। তা 50 মাইলস, এই 50 মাইলস আমরা জানি যে কোনো একক যদি থাকে তার পূর্বে সংখ্যা যাই থাকুক না কেন এখানে সর্বদা কি ভার সিঙ্গুলার হবে, সর্বদা ভার হবে সিঙ্গুলার। তাহলে এখানে সবই এগুলো প্লুরাল, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, বি, তাই তো? ক্লিয়ার? তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা চলে যাই পরের প্রশ্নে, 21 নম্বর প্রশ্ন, যে হি কেম হোম ইয়েস্টারডে। দেখেন এই যে একটা সেকশন, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা কিন্তু এটা কলেজ পর্যায়ে যখন করতেছি, কলেজ পর্যায়ে দেখেন এর আগে যখন আমরা পড়ছি, মানে সেকশনগুলো আমি ধরে ধরে যদি দেখেন, এর আগে আই নো ইউ, এই প্রশ্নটা ছিল প্রথমে, 1 নাম্বার কোশ্চেন ছিল। তারপরে আবার কোনো একটা প্রশ্নে আমরা পড়ছিলাম যে এভরিবডি, মানে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, তাই না, আবার রোজ, এরকম এটা ছিল। আবার দেখেন এই যে একটা আসছে যে এটা ইন্টারোগেটিভ, তার মানে আপনার যে কতগুলো প্রশ্ন, মোট 25টা প্রশ্নের ভিতরে 3টাই আসছে সেন্টেন্স থেকে। এই 3টাই কিন্তু কোন জায়গা থেকে? সেন্টেন্স থেকে আসা প্রশ্ন। তার মানে সেন্টেন্স গুরুত্ব দিতে হবে। সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, গঠনগতভাবে 3 প্রকার, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, বা এগুলো ট্রান্সফর্ম, এগুলো না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। 3টা প্রশ্ন, এবং প্রত্যেকদিন কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন থাকে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এই যে এইভাবে পড়তে হবে, সাজেশন কিভাবে তৈরি করতে হবে। নিশ্চয়ই এটা পাস্ট টেন্সে আছে, তার মানে ডিড আসবে প্রথমে। তা ডিড যদি আসে তাহলে আমরা এটা বাদ দিলাম, এটা বাদ হি কেম, ডিড হি কাম ইয়েস্টারডে, ডিড হি নট কাম ইয়েস্টারডে, ওয়েন ডিড হি কাম, ওয়েন ডাজ, এগুলো আমাদের লাগতেছে না। তাহলে এখানে হবে হচ্ছে ডিড হি, আমরা যেহেতু এখানে নেগেটিভ নাই, একটা নেগেটিভ শব্দ আনতে হবে, তাহলে এটাও হবে না, বি হবে এই প্রশ্নে। ডিড হি কাম হোম ইয়েস্টারডে, গতকাল কি সে বাসায় আসে নাই? তো আমরা জানি যে ইন্টারোগেটিভ করতে গেলে একটা সংক্ষিপ্ত এনটি, তো সংক্ষিপ্ত যখন দিতে হয় তখন কিন্তু সাথেই হয় এরকম ডিডেন্ট। আর যখন আপনার নটটা আলাদা দিচ্ছেন তখন কিন্তু ডিড হি নট। তো এই জিনিসটা আমি আপনাদের আগেও একদিন বলছিলাম, দেখেন এইখানেও সেটা আছে। তো আপনি এটা দিলেও সঠিক, আবার যখন আলাদা দিবেন তখন কিন্তু এইভাবে দিতে হবে, মাঝখানে সাবজেক্টটাকে রাখতে হবে। কিন্তু কেউ যদি এরকম দেয় ডিড নট হি, এটা দিলে তার কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আলাদা করে যখন আপনি এই নটটা লিখবেন আলাদা করে, তখন অবশ্যই সাবজেক্টের পরে লিখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, কেম না হয়ে কাম হবে, এক্স্যাক্টলি, কারণ এখানে তো ডিড আছে। ডিড থাকলে তো আর এইখানে তো আসলে হি কেম হোম ইয়েস্টারডে, ডিড হি নট কাম ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে দেখেন একটা কেম হবে না, এখানে অবশ্যই কাম হবে, এক্স্যাক্টলি। তাহলে এখানে যখন আমাদের ডিড ব্যবহার করছি তখন তো এখানে আর কেম দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই অনুযায়ী কিন্তু ডিড হি কাম ইয়েস্টারডে এটা উত্তর করা যায়, এই যে ইন্টারোগেটিভ নেগেটিভ না হলে এটা উত্তর করা যায়। তবে অবশ্যই এক্স্যাক্টলি এখানে কাম থাকলে কাম, এটা আসলে সঠিক উত্তর হবে, ঠিক আছে? তো ডিড হি নট কেম হবে না, কাম হবে, এক্স্যাক্টলি। ক্লিয়ার? 21 নং এ নট হলো কেন? তো নট হওয়ার কারণ হচ্ছে যে কোনো সেন্টেন্সকে যখন আমরা কি করি, মানে ইন্টারোগেটিভ করি, তখন অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা সংক্ষিপ্ত এনটি নিই। এটা হচ্ছে নিয়ম, কারণ ওই কথাটার অর্থ ঠিক রাখার জন্য এটা নিয়ম যে ইন্টারোগেটিভ নিতে গেলে অক্সিলারি ভার্বের সাথে একটা এনটি নিতে হয়, অথবা পরবর্তীতে নট ব্যবহার করতে হয়। তো এরকম ভাবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এই জায়গায় একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, ঠিক আছে? এই জায়গায় কেম হবে না, এমন থাকলে আপনি এটা উত্তর করবেন। মানে এখানে আমার যদি এরকম কেম থাকে সে অনুযায়ী এটা কিন্তু সঠিক উত্তর হয়, ঠিক আছে? কারণ এই যে কেম থাকলে তো এটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। তবে এটা যদি এখানে কাম থাকতো তাহলে এটা সঠিক উত্তর হতো ডি, ঠিক আছে? মানে বি হতো। তাহলে এখানে মনে হয়, দেখি এখানে কি উত্তর দেওয়া আছে, এখানে এ উত্তর দেওয়া আছে, কারণ এখানে এই মিস্টেকটা আছে। এই মিস্টেকটা এখানে আসলে কোনো মিস্টেক নাই, তবে এখানে একটা এনটি দেওয়া যাইতো, কিন্তু না দিলেও এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? না দিলেও ইন্টারোগেটিভ হয়ে গেছে, ডিড হি কাম ইয়েস্টারডে, ঠিক আছে? তো
তো সেক্ষেত্রে এইখানে এরকম একটু মিস্টেক আছে, এখানে এই জায়গায় একটু ঝামেলা আছে। তারপরেও যদি পুরো ওভারঅল আমরা দেখি তাহলে আমরা এ উত্তর করব, এটা করব না, কারণ এখানে একদম সরাসরি ভুল আছে। ঠিক আছে, তা এইখানে যদি কাম থাকতো তাহলে এটাই উত্তর হতো, সঠিক উত্তর। ঠিক আছে, আপনারা মনে হয় বুঝতে পারছেন। পাস্ট ইনডিফিনিটিভ প্রশ্নবোধ করতে গেলে বারবার এখানে 2 নম্বর ফর্মে আছে এক্স্যাক্টলি। তাহলে স্যার ডিড হি নট দিলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, এক্স্যাক্টলি ডিড হি নট দিলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। দ্য ভার্ব ফর্ম অফ ডেঞ্জার, তাহলে ডেঞ্জারের ভার্ব ফর্মটা আসলে কি? ডেঞ্জার। তো আমরা ভার্বের ক্ষেত্রে যে সাফিক্স গুলো আমাদের জানা আছে, সাধারণত ভার্বের ক্ষেত্রে হচ্ছে আইএসই, আইজেডই, ইএন। ইএন সাফিক্সও হয়, আবার ইএন দিয়ে কি করা যায়? প্রিফিক্সও করা যায়। সাফিক্স প্রিফিক্স দুই ক্ষেত্রে ইএন বসে ভার্বের ক্ষেত্রে। আবার আইএফওয়াই বা ডি, ইডি, ঠিক আছে, এগুলো দিয়ে সাধারণত ভার্ব করতে হয়। ঠিক আছে, তো ভার্ব যেহেতু আইএসসি, আইজেডি, ইএন, সাফিক্স প্রিফিক্স হিসেবে আইএফওয়াই আবার ডিইডি থাকে। আমরা একটু এখানে দেখি যে কোনটা আছে। এখানে ডেঞ্জার, তাই তো? তাহলে ইএন আছে, আবার এই পাশে যুক্ত করছে আইডি, এটা হবে না, দুই পাশে যুক্ত করছে। ডেঞ্জার্ড আছে, ওটা তো জাস্ট পাস্টে চলে গেছে। ভার্ব ফর্ম যেহেতু আমাদের দেখতে হচ্ছে, তাহলে ইনডেঞ্জার বলে আসলে কিছু নাই। এই যে দেখেন এইখানে আমরা বলছি সাফিক্স প্রিফিক্স হিসাবে ইএন বসতে পারে, তাহলে ডেঞ্জারের পূর্বে ইএন বসলে এনডেঞ্জার, তার মানে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন, তাহলে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। যেমন কর্ম তেমন ফল। দেখেন অলরেডি কিন্তু ট্রান্সলেশন বা প্রবাদ বাক্য থেকে 3টা চলে এসছে 20টা প্রশ্নে। মানে আমরা কিন্তু এই যে 23 নাম্বার প্রশ্ন করতেছি, এর ভিতরে তিনটা চলে আসছে ট্রান্সলেশন বা প্রোভার্বস থেকে। তাহলে 3টা প্রশ্ন এখান থেকে আসছে, আবার 3টা প্রশ্ন কিন্তু আসছে সেন্টেন্স থেকে 3টা প্রশ্ন আসছে। দেখেন 6টা প্রশ্ন কিন্তু 2টা সেকশন থেকে চলে আসছে। তাহলে এই 2টা সেকশন আপনার বেশি গুরুত্ব দিতে হবে না, নাকি সারাদিন বসে আর্টিকেল পড়বেন? আর্টিকেল থেকে তো একটা প্রশ্ন আসছে, নাকি ট্যাগ কোশ্চেন করবেন? আবার দেখেন এই যে 3টা 6টা, 3 যোগ 3, এরপরে আপনার কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টা, এই দেখেন 8টা প্রশ্ন। জাস্ট 3টা সেকশন ভালো করে আপনি পড়েন, 8টা প্রশ্ন আপনার হয়ে যাচ্ছে। এই সেকশন গুলো ধরতে হবে যে কোন সেকশন থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নটার উত্তর করেন যেমন কর্ম তেমন ফল। এটাও প্রবাদ বাক্য, এটা নিয়েও আসলে তেমন কথা বলার কিছু নাই আপনাদের। এই যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা তো আসলে আমরা সবাই জানি যে চক চক করলেই সোনা হয় না, এটা আমরা জানি। আর এটা হচ্ছে সময়ের এক ফোড় অসময়ের 10 ফোড়। আচ্ছা, দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট, মানে যতই পরিশ্রম করবে ততই ভালো হবে, এরকম আর কি। ঠিক আছে, আর এইখানে হচ্ছে এই প্রশ্নটার উত্তর হবে যে যেমন করব তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তো আশা করি এটাও আপনাদের সবার কাছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইবার আসি চুজ দ্য কারেক্ট আনসার। এটাও মানে সেন্টেন্স কারেকশন, তবে প্রিপোজিশন আর কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এই প্রশ্নটা আসছে। আমরা এটা একটু দেখি যে অ্যাভেইল। তো অ্যাভেইলের সাথে আমরা জানি অ্যাভেইল সব জায়গায় অ্যাভেইল আছে। তো AVAIL, অ্যাভেইল সাবজেক্ট, তারপর হচ্ছে মানে এখানে অ্যাভেইলের পরে সামবডি বা সামথিং প্লাস অফ বসে, এটা হচ্ছে অ্যাভেইল অফ। আমরা সবাই জানি, কিন্তু মাঝখানে সামবডি বা সামথিং এটা থাকে। তো আমরা জানি এখানে উইথ আছে, এটা হবে না।
এখানে অ্যাভেইলের সাথে কোনো নাই, কিছুই প্রিপোজিশন হবে না। তো অ্যাভেইল অফ আছে, অ্যাভেইল মাইসেলফ অফ। তাহলে এই যে এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অ্যাভেইল মাইসেলফ অফ। ক্লিয়ার? আচ্ছা, অ্যাভেইল অফ। হ্যাঁ, আমরা চলে যাই পরের প্রশ্নে। এটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? মানে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অ্যাভেইলের পরে কিছু একটা থাকবে, সামথিং বা সামবডি, তারপরে অফ বসবে। ঠিক আছে, অ্যাভেইল অফটা এরকম ভাবেই বসে। ঠিক আছে, অ্যাভেইল অফ, অ্যাভেইল অফ, কিন্তু অ্যাভেইলের পরে সামথিং বা সামবডি। আজকে কিন্তু আমরা প্রথম থেকে ক্লাস করতেছি, মানে অলরেডি অনেক প্রশ্ন সলভ করছি। তারপরেও আমাদের প্রিয় ভাই বোন যারা আপনারা একটু জানান তো যে প্রথম থেকে কারা আছেন, তারা একটু প্রথম থেকে তারা একটু ফার্স্ট লেখেন। ফার্স্ট থেকে, প্রথম থেকে কারা আছেন, একটু প্রথম প্রশ্ন থেকে ছিলেন। এতক্ষণ ধরে আপনারা এত মানুষ ক্লাস দেখতেছেন, আমি আসলে মানে আবেগ আপ্লুত আজকে। Really, I am being emotional to see such a great audience at the last moment. From the beginning, you are dedicatedly investing your time and utilizing it to watch my video. আলটিমেটলি আমার জন্য ভালো লাগা এবং আপনাদের জন্য ভালো লাগলো যে এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো সমাধান আমরা করতেছি, একদম 25টা প্রশ্ন ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিয়ে ইনশাআল্লাহ আপনার একটা সেকশন আমি আপনাকে মানে আমি পড়াই দিলাম এটা বলবো না, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। মানে পড়াই দেওয়ার মতো এত যোগ্যতা আমার নাই। ফার্স্ট লিখছেন FIRST, 6 থেকে ছিলাম, একটু ফার্স্ট টু লাস্ট, এই ফার্স্ট বানান এইটা অথবা FIRST, ফার্স্ট। তো বানানের ক্ষেত্রে দেখেন অনেকে এই ফার্স্ট লিখে দিচ্ছেন, তো এটা আসলে হবে না, এই ফার্স্ট হবে। ঠিক আছে, তো এই ফার্স্ট মানে তো দ্রুত, আর এই ফার্স্ট মানে প্রথম থেকে। তো ভালো লাগতেছে যে আপনারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন একদম প্রথম থেকে। তো আলহামদুলিল্লাহ, এটা এইভাবেই আলটিমেটলি আপনার যদি ধৈর্য ধরে আমাদের সাথে লেগে থাকেন টিউটোরিয়ালের সাথে, আপনি উপকৃত হবেন। আর এরকম ভাবে ইংরেজিতে যারা সুন্দরভাবে শিখতে চান, পেইড ব্যাচে আপনাদের জন্য আমাদের ক্লাস আছে। এমন কেউ যদি থাকেন যে একদম হাতে ধরে টপিক ওয়াইজ ভর্তি হতে চান, তারা একটু আমাদের কোশ্চেন, তাহলে মনে হয় 24টাই ছিল, তো একটা কোশ্চেন হয়তো মিস্টেক হয়েছে। আপনাদের জন্য আমাদের যে সুযোগটা, আগে সবাই একটু আমাকে বলেন যে কোশ্চেন যে সলভ করলাম, আমরা মনে হয় বেশি টাইম নেই নাই, একদম 25টা প্রশ্ন সলভ করছি, কেমন লাগলো আপনাদের? আপনারা একটু সবাই জানাবেন। আর গতকাল আপনাদের জন্য একটা অফার ছিল, আপনারা যারা ক্লাস করেছিলেন তাদের জন্য 2টা কোর্স ফ্রিতে ছিল। আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা ভর্তি হতে পারেন নাই তাদেরকে বলবো যে আসলে সব সময় সুযোগ দেওয়া যায় না। তো আপনাদের জন্য 2টা কোর্স আমরা ফ্রিতে করেছিলাম, সেটা হচ্ছে অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স, অল জব ইংলিশ, আর একটা হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ এটা আমরা গতকাল কি করছিলাম, ফ্রিতে দিয়েছিলাম। যে আপনারা যদি এই কোর্সগুলোতে ভর্তি হন, জেনারেল ফুল কোর্সে 4টি বই সহ, 4টি, এখানে হচ্ছে। তো ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। আর আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো 4টি বই সহ এটা, আর এখানে একটি বই, এখানে হচ্ছে 5টি বই সহ। তো এই যে 5টি বই সহ, 4টি বই সহ, আর সাবজেক্টিভ আপনার যে সাবজেক্টে আপনি পড়েন সেই সাবজেক্টের। তাহলে জেনারেল ফুল কোর্সে আপনারা যারা ভর্তি হতে চান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথমেটিক্স, এই 4টা সাবজেক্ট আমরা টপিক ওয়াইজ আলহামদুলিল্লাহ ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলতেছে। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে ভর্তি হতে চান, তাদেরকে বলবো যে পরীক্ষার পরে আপনি বা সার্কুলারের পরে আপনার হাতে বেশি সময় থাকবে না, এই স্বল্প সময়ে আপনি যদি স্যার আমি অ্যাডমিট হয়েছি, হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে, খুব খুব সুন্দর রোকসানা, আলহামদুলিল্লাহ। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, বা ভালো লাগতেছে যে আপনারা আসলে কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন, ধন্যবাদ। আর আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলেও আমাদেরকে দিবেন। আর জেনারেল ফুল কোর্সে আপনারা যদি বাংলা ইংরেজি, জেনারেল নলেজ এবং ম্যাথ, এই 4টা সাবজেক্টে আপনি যদি ভর্তি হতে চান, আপনি জি লিখে কমেন্ট করবেন, আপনার ভর্তি ফি থাকছে মাত্র 1450 টাকা। 4টি বই আপনি পেয়ে যাবেন। আর ক্লাস অলরেডি চলমান, আলহামদুলিল্লাহ আমরা ক্লাস শুরু করতে পেরেছি।
যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান তারা জি লিখে কমেন্ট করেন, দ্রুত জি লিখে কমেন্ট করেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে অবশ্যই সুন্দরভাবে যোগাযোগ করবে। আরো যদি কোনো ধরনের ইনফরমেশন আপনার জানার থাকে তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 018049955560। তাহলে জি লিখে কমেন্ট করবেন কারা, যারা জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান। আর সাবজেক্টিভ কোর্সে যারা ভর্তি হতে চান তারা এস লিখে কমেন্ট করবেন, তাদের জন্য ভর্তি ফি থাকে মাত্র 1099 টাকা একটি বই সহ। আর যারা জেনারেল প্লাস সাবজেক্টিভে ভর্তি হতে চান তারা হচ্ছে জিএস লিখে কমেন্ট করবেন, জিএস লিখে কমেন্ট করবেন, তাদের জন্য ভর্তি ফি থাকছে মাত্র 2500 টাকা 5টি বই সহ একদম ফ্রিতে 5টা বই পেয়ে যাবেন। এই যে আমাদের শিক্ষক নিবন্ধনের যে সুন্দর বই আছে, সাজেশন মূলক পূর্ণাঙ্গ সাজেশন ভিত্তিক প্রস্তুতির একটা সুন্দর প্যাকেজ বই আপনি পেয়ে যাবেন। সব মিলায়ে একটা সুন্দর প্রস্তুতিতে আমরা আপনাদের পাশে থাকব। যারা একদম ডেডিকেটেডলি সুন্দরভাবে একটা সাজানো গোছানো প্রস্তুতি নিতে চান, আপনার প্রস্তুতিকে আরো বেশি মজবুত, আরো গাইডলাইন নির্দেশনা, যে কোনো ধরনের প্রবলেম আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, আপনাদেরকে বলবো যে আপনারা পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। পেইড ব্যাচেই আলটিমেটলি মজা। এখানে কিন্তু আপনি কি পাবেন, একদম পেইড ব্যাচে আসার পরেই কি পাবেন, ওই টপিক ওয়াইজ ক্লাসগুলো পাবেন, বুঝতে পারছেন? একদম সিলেবাস ধরে ধরে টপিক ওয়াইজ ক্লাস বাই ক্লাস একটার পর একটা আপনি রেকর্ডেড ক্লাস থাকবে। এই ক্লাসগুলো ধরে নেন যে কি হবে, কিছুদিন পরে, এটা তো জাস্ট আমরা একটা সেকশন নিয়ে কাজ করতেছি, কিছুদিন পরে এখানে একটা প্রশ্ন ওখানে একটা প্রশ্ন, যারা ইংরেজিতে দুর্বল তারা কিন্তু বুঝতেছে না, বা অন্য কোনো সাবজেক্টে কেউ যদি দুর্বল থাকে সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ওইটাকে ক্যাচ করতে পারতেছে না। কিন্তু আপনি যখন জেনারেল বা আমাদের সাবজেক্টিভ কোর্সগুলোতে ভর্তি হবেন, এখানে তো টপিক ওয়াইজ সিলেবাস ধরে ধরে একটার পর একটা, ওয়ান আফটার অ্যানাদার উইল ট্রাই টু গিভ ইউ দ্য ক্লাস অ্যান্ড প্রোভাইড দ্য লেকচার্স। That's why you will have no problem in our paid batch, and class are recorded and always you will be able to see the class. সুন্দর করে ক্লাসের লিস্ট থাকবে, আপনি সময় মতো আপনি যদি ব্যস্ত থাকেন পরবর্তীতে আপনার যখন মন চায় ক্লাসটা দেখে নেবেন। আপনার আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, যে কোনো ধরনের প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারবেন, এবং ক্লাসের পাশাপাশি সুন্দর সুন্দর গাইডলাইনও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের সবাইকে বলবো যে একদম নামে মাত্র অল্প কিছু টাকায় ফ্রিতে বই দিয়ে এত সুযোগে আপনি কোন প্ল্যাটফর্মে ভর্তি হতে পারবেন। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, আমাদের আরো অনেক ক্লাস আছে। সাবজেক্টিভের ক্লাস কেমন হয় বা বিষয়ভিত্তিক ক্লাস পেইড বেসে কেমন হয় সেগুলো দেখবেন, দু একটা ক্লাস আমাদের রিভিল করা আছে, আপনারা দেখবেন টপিক ওয়াইজ যে ক্লাসগুলো হচ্ছে। যদি সত্যিকার অর্থে ইফ ইউ find something good in our class and it is understandable to you, you can be admitted without any fear. There is no room for doubt in it. এটা নিয়ে সন্দেহের কোনো বিষয় নাই যে you will have a great service in this platform টিউটোরিয়ালের পাশে থাকবেন, ভর্তি হয়ে যান। আমরা we are here to guide you in the appropriate way. We will show you some magical tricks of method by which you can secure a beautiful and standard score in the examination and secure your job. So alhamdulillah, inshallah, if you keep faith on Allah, if you keep faith on platform of tutorial, you are ready to get the job. Inshallah, something special is waiting for you. তো এই জায়গায় আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা যারা ভর্তি হতে চান, পেইড ব্যাচের ক্লাস আজকে আছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। আলহামদুলিল্লাহ স্যার 2টা কোর্স ভর্তি আছি, আমাকে অল জব ইংলিশ কোর্সে ফ্রি করে দেন, রোকসানা আক্তার আপু। তো আপনি আমাদের প্রতিনিধির সাথে কথা বলেন, আমরা অন্য বিষয়গুলো দেখবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।